যেই ভাবা সেই কাজ। পাথর কঠিন নাফ এই প্রথম সিদ্ধান্ত পাল্টেছে, তাও আবার ইমোশনাল হয়ে। অবিশ্বাস্য ব্যাপার। এটা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই নাওয়াফের। উল্টো নাফিমকে কিভাবে চমক দিবে সেই চিন্তা করতে লাগলো। কিছু একটা মনে পড়তেই দিশেহারা গলায় ডাকলো নাওয়াফ। চিত্রলেখা, নাফির মাম্মাম, জলদি বের হতো। আমার ছেলে ডাকছে তোমায়। ওকে পিক করতে যাবো আমরা। বাসায় পৌঁছে ঘরে ঢুকে কান্নায় ভেঙে পড়েছিল চিত্রা। আচমকা নওয়াফের বলা কথাগুলোর কানে পৌঁছাতেই লাফ মেরে উঠে বসে ও। সত্যি শুনছে কিনা সেটাও একবার চেক করে। না, ভুল হয়নি, ঠিকই শুনেছে। ব্যাপারটা উপলব্ধি হতেই খুশিতে ডগমগিয়ে ওঠে চিত্রার মন। কোনো প্রশ্নোত্তর পর্বে যায় না ও। চোখ মুখ মুছে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় কেবল। সর্বদা শান্ত থাকা নওয়াজ চরম অধৈর্য পান। উদ্ভট বিহেভ করছে ও। নওয়াফের হুলস্থুল নওয়াফের হুলস্থুল কর্মকাণ্ড দেখে হতবাক চোখে তাকায় চিত্রা। কিছু বলার পূর্বেই তার হাত টেনে ধরে জোর কদমে হাঁটতে থাকে নওয়াফ। চিত্রা হকচকিয়ে যায়। অস্ফুট স্বরে বলে, কি করছেন? হাঁটছি তো। আপনি আগে চলুন, আমি আসছি। নওয়াফ অধৈর্য গলায় জবাব দেয়, এত সময় নেই হাতে। নাফিম অপেক্ষা করছে। কে জানে কি অবস্থা আমার বাচ্চাটার। চিত্রা বুঝলো নাফিম হয়তো কান্নাকাটি করছে। তার মনটা ভার হয়ে গেল আকস্মিক। সাময়িক দূরত্ব মানতে পারছে না। কদিন তো কদিন পর তো পুরোপুরি দূরে চলে যাবে। তখন জবাব জানা নেই। এসব নিয়ে ভাবতেও চায় না চিত্রা। বর্তমান মুহূর্তটা উপভোগ করতে চায়ও। ভবিষ্যতে কি হবে দেখা যাবে। এসব ভাবনার মাঝেই গাড়িতে উঠে বসে তারা। আজ নওয়াব ড্রাইভিং সিটে বসেনি, উল্টো ড্রাইভার নিয়েছে। আর ক্রমেই তাকে তাড়া দিচ্ছে ফাস্ট চালানোর জন্য। চিত্রা বুঝলো না কিছুই। নওয়াফের এই ছটপটে ভাবটা হজম করতে কষ্টই হলো তার। মনে প্রশ্ন জাগলো, হুট করে কি হলো লোকটার? সাময়িক দূরত্বের বিরহে এই দশা নাকি? কে জানে। তবে চিত্রার কিছু ভালো লাগছে না। নাফিমটাকে বুকে না নেওয়া অবধি শান্তি নেই। নিষ্ঠুর নিয়তি বরাবরই চিত্রার বেলায় কঠোর। তাই তো আর কখনোই ওর বুকে শান্তির বর্ষণ নামাতে ছুটে আসবে না নাফিম। মন ভুলানো স্বরে ডাকবে না মাম্মাম বলে। মোটামুটি 20 মিনিটের মাথায় চিত্রারা এসে পৌঁছালো দ্বিতীয় স্টপেজের নিকটে। কিন্তু সামনে বিশাল জটলা থাকায় আগাতে পারল না গাড়ি নিয়ে। বাধ্য হয়ে নেমে দাঁড়ালো ওরা। এত লোক সমাগম দেখে চিত্রা প্রশ্নাত্মক চোখে চাইল এদিক ওদিক। চারপাশে পুলিশ, রিপোর্টার, ফায়ার সার্ভিসের টিম আর আমজনতার ঢল। মেইন রোড ডুবে আছে জলের সমুদ্রে। চিত্রা বুঝলো আগুন লেগেছে সামনে, অথচ সে ঘুণাক্ষরে টের পেল না ওই আগুনের লেলিহান শিখা জ্বলে পুড়ে ভস্ম করে দিয়েছে তার সুখ পাখিকে। যে সান্ত্বনা দিয়ে নিজেকে শান্ত রেখেছিল নাফ, চারপাশের দৃশ্য দেখে তা নিমিষেই গুড়িয়ে গেল। জোরালো একটা ধাক্কা খায় সে। বুঝে যায় কলদাতার একটা কথাও মিথ্যা ছিল না। বুকের কম্পন জোরালো হয় সন্তান হারানোর ভয়ে। নওয়াফকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রা বলে, সামনে বিশাল জ্যাম, এত দ্রুত ছাড়বে বলে তো মনে হচ্ছে না। স্কুলে যাবেন কিভাবে? নওয়াফ অস্ফুট স্বরে জবাব দেয়। এখানেই আছে ওরা। চিত্রার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভাবল হয়তো তাদের স্কুল বাসও জ্যামে পড়েছে। তাই কোনো দিক না ভেবে সে দৌড়ে গেল সামনে। সন্তানের খোঁজে নওয়াফও ছুটল চিত্রার পিছু। শঙ্কায় কাঁপতে থাকা বুকটা খুব করে চাইছে ওই নরম শরীরটাকে আগলে নিয়ে আদরে ভরিয়ে দিতে। মনে মনে শপথ নিল আর কখনোই নাফিমের কোনো আবদার ফেরাবে না ও। মানুষ হিসেবে প্রচণ্ড বাস্তববাদী নওয়াফ, কিন্তু আজ তার অবচেতন মন দোয়া করছে একটা মিরাক্কলের জন্য। এত কিছু দেখার পরও মন বলছে সব ভ্রম আর মিথ্যা স্বপ্ন। চোখ খুলে দেখ, তোর কলিজা তোর বুকেই ঘাপটি মেরে শুয়ে আছে। অথচ চারপাশে চোখ বুলালে কেবল মানুষের হাহাকার আর রেস্কিউ টিমের দৌড়াদৌড়ি চোখে পড়ছে নওয়াফের। বুকের যন্ত্রণা কমাতে বুক ভরে শ্বাস টানল ও। কিন্তু তাতে কি আর দহন কমে? কয়েক কদম বাড়াতেই থমকে দাঁড়ালো ওরা। নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল সমস্ত কল্পনা জল্পনা। সামান্য দূরেই দেখা গেল ক্রমশ জ্বলতে থাকা বিধ্বস্ত স্কুল বাস, যার ভেতরে বসে আছে জান্নাতের ফুলেরা। এতক্ষণে হয়তো পৌঁছে গেছে নিজ গন্তব্যে। চোখের সামনে নিজের পৃথিবীটা শেষ হতে দেখেও ঠায় দাঁড়িয়ে রইল নাফ। কোনো নড়চড় নেই তার। না আছে চোখে মুখে পানির ছাপ। পাহাড়ের ন্যায় পাহাড়ের ন্যায় অটল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, দৃষ্টি নিবদ্ধ ওই ধ্বংসস্তূপের দিকে। চোখের সামনে এমন বীভৎস দৃশ্য দেখে দিক বিদিক শূন্য হয়ে সেদিকে ছুটে যেতে নেয় চিত্রা, কিন্তু পারে না। নাফ আটকে দেয় তাকে।
শক্ত করে ধরে রাখে তার হাতের কবজি। চিত্রা পাগলের মতো আঘাত করে ছাড়াতে চায় নিজেকে, ছুটতে চায় নাফিমকে বাঁচানোর জন্য। মৃত মানুষকে কি থোড়াই না ফেরানো যায়? কাঁদতে কাঁদতে নওয়াফের পায়ের কাছে বসে পড়ে চিত্রা। তার আর্তনাদের স্বরে ভারী হয়ে ওঠে আশপাশ। অন্যদেরও একই অবস্থা। সকলে ছুটে এসেছে খবর পেয়ে। কিছু মানুষ আবার ভিডিও করছে। একদল প্রশাসনের লোক ভিড় কমাতে ব্যস্ত। সবার চোখে উদ্বিগ্নতা, হাবভাবে অস্থিরতা। অথচ নওয়াফ অবিচল চোখে চেয়ে নিজের চিতা জ্বলতে দেখে। উপলব্ধি করে আত্মিক মৃত্যুর যন্ত্রণা, শুধু প্রকাশ করতে পারে না। অন্যদের মতো ভেঙে চুরে গুড়িয়ে যেতে পারল না। এখনও সন্তানের লাশ বহন করা বাকি। শক্ত না থাকলে ওইটুকু থেকেও বঞ্চিত হতে হবে যে। এমনিতেই বাচ্চাটা অভিমান নিয়ে দুনিয়া ছেড়েছে। অন্তিম মুহূর্তে আদর না করে তাকে বিদায় জানাতে চায় না নওয়াফ। সময় গড়ালো আরও কিছুক্ষণ। নিভল আগুন, কিন্তু ভেতরে কাউকেই জীবিত পাওয়া গেল না। প্রত্যেকেই শেষ। ড্রাইভার এবং সুপারভাইজার সহ টোটাল 29 জন নিহত। ব্লাস্টের কারণে অনেকেই শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কোনটা কার শরীরের অংশ তা বোঝারই উপায় নেই। উপরন্তু নরম হাড্ডি হওয়ায় সইতে পারেনি উত্তপ্ত আগুনের লেলিহান শিখা। জ্বলে পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে বাবা মায়ের শখের সন্তানেরা। চারপাশে তখন বৈরী অবস্থা। আপনজনদের আর্তনাদে ভারী পরিবেশ। অবস্থা বেগতিক দেখে সরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। জানাজার জন্য কাঙ্ক্ষিত অংশবিশেষ পৌঁছে যাবে বলে সান্ত্বনা দিচ্ছেন কর্মরত লোকেরা। অথচ সকালবেলা একটা প্রাণবন্ত পাখিকে সঁপে দেওয়া হয়েছিল তাদেরই হাতে। নওয়াব ভাবে কতটা হতভাগ্য পিতা হলে সন্তানের লাশটা পর্যন্ত নসিব হয় না। এ কেমন কপাল দিয়ে খোদা দুনিয়ায় পাঠালেন তাকে? সবসময় তার প্রিয় মানুষগুলো এমন অস্পর্শ দূরত্ব নিয়ে হারিয়ে যায় কেন? যদি কেড়েই নিবে তবে মায়া বসাতে জীবনে কেন আসে? সময় গড়ালো। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টা। বৃষ্টিমুখর পরিবেশ। আকাশেরও মন ভার হয়েছে বোধহয়। শিকদার ভিলায় শোকের মাতম চলছে। দূর দূরান্ত থেকে লোকজন এসেছে জানাজায় শরিক হতে হতে। নিরিবিলি বাড়িটা গম গম করছে কান্নার গুঞ্জনে। একমাত্র নাতিকে হারিয়ে নাজনীন বেগম শয্যাশয়ী। আশরাফ শিকদার বিমূঢ় এবং ব্যথিত। চিত্রার অবস্থাও ভালো না। পরপর 3বার জ্ঞান হারিয়েছে। এক্সেস ব্লিডিং শুরু হয়, ডক্টর তাকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। এত সব কিছুর মাঝে স্বাভাবিক শুধু ওই একটাই মানুষ। চুপচাপ সোফার কার্নিশে গা এলিয়ে দিয়ে বসে আছে। না দুঃখ, না কান্না, না আফসোস, না অনুতাপ। তার চেহারা দেখে কোনো কিছু বোঝারই উপায় নেই। নওয়াফের অমন অবস্থা দেখে কেউ কেউ তো বলেই ফেলল, অধিক শোকে লোকটা পাথর হয়ে গেছে। ঘড়ির কাঁটায় সময় যখন 5টা 10, ঠিক তখনই দুজন লোক এলো সাদা কাফনে মোড়ানো কয়েক টুকরো হাড্ডি মাংসের দলা নিয়ে। তাদেরকে দেখে শক্ত হয়ে বসে রইল নওয়াফ। সুস্থ সবল নাতির বদলে মাংসের দলা দেখে কান্নায় ভেঙে পড়লেন নাজনীন বেগম। আহাজারি করে বললেন, ও না ফিরে তুই ফিরে আয় কলিজা, দাদি তোর লাইগা কান্দে। আর কষ্ট দিস না রে ময়না। ওনার কান্নার শব্দে ভারী হলো ড্রয়িং রুমের পরিবেশ। লাশ নিতে নওয়াফকে ডাকা হলো, কিন্তু ও কিছুতেই উঠতে পারল না। যে হাতে তোয়ালে প্রাচানো প্রাণবন্ত নাফিনকে কোলে নিয়েছে, ওই হাতেই তার কাফনে মোড়ানো লাশ কিভাবে গ্রহণ করবে সে? ছেলের অবস্থা বুঝে আশরাফ সাহেব এগিয়ে যান। ফর্মালিটি পূরণ করে নাফিনকে কোলে নেন। এত সময় কান্না আটকে রাখলেও এবার আর সম্ভব হয় না। নাতিকে কোলে নিতেই হাওমাও করে কেঁদে ওঠেন তিনি। মানুষজন তাকে বুঝিয়ে সামলে নেন। শুধু অবুঝ রয়ে যায় একজন পিতা। ব্যর্থতা আর গ্লানি বুকে চেপে শেষ বিদায় জানায় সন্তানকে। কেউ আর আলাদা করে কাফনের কাপড় খুলেনি। এমনি বহুত কষ্টে মারা গেছে বাচ্চাটা। নওয়াফও তাকে শেষবার দেখার দুঃসাহস দেখায়নি। শুধু খাটিয়া বহন করে নিয়ে গেছে বাড়ির পেছন অব্দি। অতপর নিয়ম মেনে চৈতিকার পাশেই দাফন করা হয়েছে নাফিনকে। শেষকৃত্য খতম হওয়ার পর নওয়াফ এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে। ধীর পায়ে হেঁটে নিজ ঘরে এসে দৌড় আটকেছে। ধ্বংসযজ্ঞ দেখে মন শরীর দুটোই ক্লান্ত। কিচ্ছু প্রসেস করতে পারছে না ও। মস্তিষ্ক কাজ করছে না। কষ্ট হচ্ছে কল্পনাতীত, কিন্তু প্রকাশ করতে পারছে না। কান্নার দলা এসে আটকেছে গলায়, তবুও চোখ ফেটে এক কোণা বেরোচ্ছে না। এই প্রথম কঠিন পুরুষ হওয়ায় নিজের প্রতি বিশাল আক্ষেপ জন্মায় নওয়াফের। আফসোস হয়, ও কেন আর 5টা মানুষের মতো নয়। ভাবতে ভাবতে শাওয়ার শেষ করে নওয়াফ। শরীর ভীষণ ক্লান্ত, মাথা ঝিমঝিম করছে। যে কোনো সময় হারিয়ে ফেলবে শরীরের ভারসাম্য।
আজ নিজেকে কঠোর নিয়মে আবদ্ধ করল না নওয়াফ। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। একপাশে জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে চিত্রা। নওয়াফ তোয়াক্কা করল না সেসব। অপর পাশে শুয়ে প্রথমবার স্বইচ্ছায় চিত্রাকে স্পর্শ করল। চিত্রার বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। প্রায় সময় নাফিমকে বলতে শুনেছে, মাম্মামের বুকে খুব শান্তি। সেই শান্তির সন্ধানেই লাগাম ছাড়া হয়েছে নওয়াফ। শর্ত, কথা আর ওয়াদা ভুলেছে ক্ষণিকের জন্য। নাফিম ভুল বলেনি, মেয়েটার মধ্যে জাদু আছে। তাই তো তাকে জড়িয়ে ধরার পরপরই নওয়াফের মানসিক টানাপোড়েনের অবকাশ ঘটে। গলায় আটকে থাকা কান্নারা চোখ ছাপিয়ে নামে। বহু বছর পর নওয়াফের দমবন্ধকর কান্নার গুঞ্জন বাড়ি খায় ঘরের প্রতিটি দেওয়ালে। কত সময় পেরোয় জানা নেই, তবে শোকে কাতর নওয়াফ তীব্র জ্বরে আক্রান্ত হয়ে হুঁশ খুইয়ে বসে। আধো আধো চোখে চিত্রার ম্লান মুখশ্রীর দিকে চেয়ে বলে, নাফিমের শেষ স্মৃতি হারাতে দিব না আমি। কথার অর্থ স্পষ্ট। তবে কি বদলে যাবে তাদের কেমিস্ট্রি, নাকি ভাগ্যের নির্মমতায় ধ্বংস হবে? সময়টা রাতের মধ্যভাগ। ঘোর আধারে ডুবে আছে কক্ষ। চারপাশে শুনশান নীরবতা। বাইরে গুমোট আবহাওয়া থাকলেও ঘরটা শীতলতায় আচ্ছন্ন। শীতের তীব্রতা চামড়ায় হুল ফোটাচ্ছে রীতিমতো। ফলস্বরূপ কুঁকড়ে যাচ্ছে চিত্রা। সেই সাথে শরীরটা অসাড় ঠেকছে। খানিকক্ষণ সময় পরে কিছুটা শক্তি জোগাড় করে চোখ মেলে তাকায় চিত্রা। নড়ে চড়ে ওঠে পাশ ফিরে। এক কাত হয়ে শুয়ে থাকায় প্যারালাইজড রোগীদের মতো অনুভূতি হচ্ছে তার। ভালো করে পর্যবেক্ষণ করা মাত্রই চিত্রা আবিষ্কার করে তার পেটের কাছটায় গুটিসুটি মেরে শুয়ে আছে কেউ একজন। সেই পুরো কম্বল গায়ে পেঁচিয়ে রেখেছে। তার অবচেতন মন ভেবে নেয় ওটা নাফিম। পরক্ষণেই মস্তিষ্কে হানা দেয় সকালে অপ্রতিকার মুহূর্তগুলো। সাথে সাথে ধরপড়িয়ে উঠে বসে চিত্রা। গলায় শ্বাস আটকে যায় তার। অন্ধকারে হাতড়ে খুঁজতে যায় নাফিমকে, কিন্তু কোথাও হদিস মেলে না। মিলবে কিভাবে? সে তো এখন 3.5 হাত নিচে থাকা মাটির বিছানায় শায়িত। চিত্রা উদ্ভ্রান্ত হয়। মস্তিষ্ক সত্যটা জানলেও মন তা মানতে নারাজ। মনের খায়েশ মেটাতেই কম্বল ধরে টান দেয় ও। সঙ্গে সঙ্গে উন্মুক্ত হয় নওয়াফের ফ্যাকাশে মুখমণ্ডল। চিত্রা হকচকিয়ে তাকায়। নওয়াফ তাও এখানে, এভাবে? চিত্রার মনে হয় ও স্বপ্ন দেখছে, কিংবা আটকে আছে কোনো ভ্রমে। সবকিছু বড্ড অসহ্য ঠেকে তার নিকট। সমস্ত জড়তা ভুলে ও নওয়াফকে ডাকতে থাকে। দুহাতে ওর কম্বল টেনে ধরে বলে, প্রয়োজনে আমায় মারুন, কাটুন, তবু আমার ছেলেকে এনে দিন। দয়া করুন আমার ওপর। কথা দিচ্ছি, দুনিয়াটা ধ্বংস করে দিলেও আমি ওর দিকে গরম চোখে তাকাবো না। বকা দেওয়া তো দূরের বিষয়। চিত্রা হুহু করে কেঁদে ওঠে কথাগুলো বলতে গিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নওয়াফের কোনো হেলদোল নেই। সে মরা মাছের মতো পড়ে আছে একই ভঙ্গিতে। কান্নার এক পর্যায়ে উন্মাদ হয়ে ওঠে চিত্রা। ভাবে নওয়াফ হয়তো ইচ্ছা করে অমন শক্ত হয়ে আছে। তাই চটজলদি ওর পায়ের কাছে যায়। বাম পায়ে ধরে বলতে শুরু করে। প্লিজ। কথাটা বলতে গিয়েও থেমে যায় চিত্রা। নওয়াফের পা স্পর্শ করে বুঝতে পারে অস্বাভাবিক রকমের ঠান্ডা সেটা। ঠিক যেমন মরা মানুষের শরীরের তাপমাত্রা হয়। অনাকাঙ্ক্ষিত ভয়ের এসে আঁকড়ে ধরে চিত্রাকে। কোনো কিছু পরখ না করে সজোরে চিল্লিয়ে ওঠে ও। কাঁদতে কাঁদতে আতঙ্কিত গলায় বলে, আমার নাফির আব্বুর কি যেন হয়েছে, কেউ এসে দেখো, বাঁচাও ওনাকে। একেই মরা বাড়ি, তার উপরে আহামরি রাত হয়নি। ঘড়ির কাঁটা তখন স্রেফ 12টার ঘরের গিয়ে ঠেকেছে। এমন সময় চিত্রার আহাজারি শুনে হুড়মুড়িয়ে তাদের কক্ষে উপস্থিত হয় সকলে। চিত্রা তখন হুঁশে নেই। নওয়াফের মাথা কোলে নিয়ে অনবরত তাকে ডেকেই যাচ্ছে। সবাই এই দৃশ্য দেখে চমকে ওঠে। তার মধ্যে একজন ডক্টর ছিলেন। উনি এগিয়ে এসে নওয়াফের পালস চেক করেন। উপস্থিত সকলেই প্রশ্নাত্মক চোখে চেয়ে থাকে ডক্টরের দিকে। সবাইকে অবাক করে দিয়ে ডক্টর বলে ওঠেন, পালস রেট খুবই স্লো। কন্ডিশন দেখে মনে হচ্ছে স্ট্রোক করেছে। বসে থাকলে চলবে না, ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। অলরেডি রেড জোনে আছে ও। ডক্টরের কথায় ভড়কে যায় সবাই। নাতিকে হারিয়ে নাজনীন বেগম হুঁশে নেই। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আশরাফ সাহেবও যথেষ্ট ক্লান্ত। এর মধ্যে ছেলের এমন অসুখের কথা শুনে চোখ ভিজে আসে ওনার। উপস্থিত সকলেই তাকে সান্ত্বনা দিয়ে নওয়াফকে হসপিটালে নেয়। চিত্রাও যায় স্বামীর সাথে। আজ কীভাবে যেন সব ভুলে বসেছ। বেহায়া মনটা অস্থির হয়ে উঠেছে নওয়াফের জন্য। বুক পুড়ছে ওই নিষ্ঠুর মানুষটার কষ্টে। কি কপাল তার!
অমানুষদের বেলায়ও স্বার্থপর হতে পারে না ও। এতটা কোমল হৃদয় না দিলেও পারতেন খোদা। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে চিত্রা। ঘন্টা দুয়েক সময় পেরোয়। ডক্টর বেরিয়ে এসে জানান, অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার মাইনর স্ট্রোক করেছেন উনি। লাস্ট মোমেন্টে হসপিটালে এনেছেন বলে এই যাত্রায় বেঁচে গিয়েছে। পরবর্তীতে যেন এমনটা না হয়। মানসিক চাপ নেওয়া ওনার জন্য হারাম, নয়তো মেজর স্ট্রোকও হতে পারে। ডক্টরের কথা শুনে বুক কেঁপে ওঠে চিত্রার। যদি ওর ঘুম না ভাঙতো তবে চিরতরে ঘুমিয়ে পড়তো ওই মানুষটা। কি অদ্ভুত সমীকরণ! তার চেয়েও বড় কথা, সন্তান শোকে কাতর পিতাকে কিভাবে মানসিক চাপ থেকে দূরে রাখবে ও? চিন্তারা জট পাকিয়ে যায়। চিত্রাকে নির্নিমেষ চেয়ে থাকতে দেখে ডক্টর বলেন, আর ইউ ওকে মিসেস চিত্রা? চিত্রা নিচু স্বরে বলে। জি। ডক্টর তার ম্লান চেহারা দেখে আশ্বাস দিয়ে বলে, সামান্য যত্ন নিলেই সুস্থ হয়ে উঠবেন উনি, চিন্তার কিচ্ছু নেই। বলেই ডক্টর বেরিয়ে যান। চিত্রা ম্লান হেসে নওয়াফের কেবিনের সামনে গিয়ে দাঁড়ায়। কাজ ঘেরা অংশে চোখ রেখে ভেতরে নিস্তেজ হয়ে পড়ে থাকা মানুষটাকে এক পলক দেখে বিড়বিড়িয়ে বলে, যত্ন নেওয়ার অধিকার নেই ডক্টর, বড়জোর সেবা করার অনুমতি পাওয়া যেতে পারে। কাগজে কলমে বউ হলেও আসলে আমি বান্দি। বাড়ির কাজ করা পর্যন্তই আমার দুঃসাহস সীমিত। কর্তার দিকে করুণার হাত বাড়িয়ে দেওয়া থোড়াই না আমার কর্ম। চোখের পলকে কাটে সময়। নাফিমের চলে গেছে নাফিমের চলে যাওয়া প্রায় মাসখানেক হলো। তবুও কেউ ভুলতে পারেনি তাকে। এমনকি স্বয়ং শিকদার ভিলাও তার শোকে নিস্তব্ধ। ছোট্ট বাচ্চাটার প্রাণভ্রমরা ছিল শিকদার পরিবারের। তার অভাবে সবাই নির্জীব, সবই নিষ্ক্রিয়। তবে অন্যদের মতো শোক প্রকাশ করতে পারে না চিত্রা। তাহলেই শুনতে হয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই একটা ঘটনা চিত্রাকে ভীষণ বুঝদার বানিয়ে দিয়েছে। দেহের বয়স 19 হলেও মনের বয়স 25 পেরিয়েছে অনায়াসে। দায়িত্ব সামলাতে শিখে গেছে এখন। নাতির শোকে নাজনীন বেগম উদাসীন। ফলস্বরূপ পুরো সংসারের দায়ভার চিত্রার হাতে। অপরিপক্ক মানুষ সে, তবুও তার কাজকর্ম এতই নিখুঁত যে কেউ কখনো সামান্য অভিযোগ করার মতো কিছু খুঁজে পায়নি। ফ্রিতে থাকতে খেতে চায় নাও, তাই তো নিজের সবটুকু দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। এসবের মাঝে আশরাফ সাহেবের চোখের মণি হয়ে উঠেছে চিত্রা। নাজনীন বেগমও খানিকটা নরম হয়েছেন তার প্রতি। তবে মাঝে মধ্যে তিক্ত কথার ঝাঁচে ঝাঁচড়া করতে ভুলেন না চিত্রাকে। সেও চুপ থাকে না, শান্ত গলায় যতটুকু সম্ভব উত্তর দেয়। এই যেমন সেদিন নাজনীন বেগম কেঁদে কুটে বিলাপ করে বলেন, এই অপয়ার জন্যই হইছে সব। ওর লাইগে আমার কলিজাটারে হোস্টেলে দিতে গেছিল। অয় আমার নাতির খুনি। কথাগুলো তীব্রভাবে আঘাত করে চিত্রাকে। সে জানে নাজনীন বেগম মানসিকভাবে স্টেবল নয়, তবুও সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাঝে মতো নিজেকে মানসিক রোগী বলে মনে হয় চিত্রার। এই যেমন ওই কথাগুলো জবাবে চুপ থাকতে পারত, তবুও সে নিচু স্বরে বলে উঠেছিল, তাহলে তো এই একই দোষে আপনার ছেলেও দোষী। হোস্টেলে দেওয়ার সিদ্ধান্ত ওনার ছিল। উনি জোর করে বাসে তুলে দিয়েছিলেন নাফিমকে। খুনি হিসেবে তাকেও আখ্যা দেওয়া যায়, সেটা বলছেন না কেন? ব্যাস চুপসে যান নাজনীন বেগম। তবুও গলার জোর কমে না। তর্কবাজ বলেও উচ্চ শব্দে গালাগালি করতে থাকেন চিত্রাকে। পরবর্তীতে আর কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি চিত্রা। ঘরে ঢুকে দৌড় আটকে বিছানায় শুয়ে হাও মাও করে কেঁদে ওঠে। অস্ফুট স্বরে বলে, যাকে আগলে নেওয়ার কেউ নেই তাকে আকাশ সম যন্ত্রণা কেন দাও খোদা? আত্মহত্যা মহাপাপ বলে হাজারবার আত্মিক মৃত্যুর স্বাদ আস্বাদন করাও। এই কেমন অবিচার তোমার? অদ্ভুত এক গোলক ধাঁধায় আটকে আছে চিত্রার জীবন। ও ভেবেছিল জেগে ওঠার পর নওয়াজ তাকে দু চোখে সহ্য করতে পারবে না। অথচ জ্ঞান ফেরার পর থেকে চিত্রাকে নিজের থেকে এক মুহূর্তের জন্য দূরে সরতে দেয়নি। প্রায় সপ্তাহখানেক হসপিটালে থাকতে হয়েছিল নওয়াজকে। এর মধ্যে চিত্রা একদিনও বাড়ি ফিরতে পারেনি। নাফিমের শোক পালন করার ফুসরটুকুও দেওয়া হয়নি তাকে। সারাক্ষণ স্বামীর সেবায় নিয়োজিত থাকতে হতো চিত্রাকে। বাইরে প্রকাশ না করলেও সন্তান হারানোর শোকে একদম দুমড়ে মুচড়ে পড়েছিল নওয়াজ। ফলস্বরূপ সাংঘাতিক রকমের অসুস্থতা জেঁকে ধরে তাকে। চিত্রা কিভাবে যেন সামলে নেয় সবটা। নওয়াজ নির্নিমেষ চোখে চেয়ে দেখত তার বালিকা বধূকে। পাথর মানব সে, তার অনুভূতির ভাষা বোঝা বড় দায়। চিত্রা এতটুকু বুঝতো ওর উপস্থিতি নওয়াজকে বিরক্ত করে না, ব্যাস
আর কিছু জানার প্রয়োজন বোধ করেনিও। নিজের সর্বোচ্চটুকু দিয়ে নওয়াফকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে। রিলিজ দেওয়ার পর নওয়াফকে বাসায় আনা হয়। কত শত মানুষ আসে দেখতে, বলে যায় নানান কথা। চিত্রার খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কিছু বলেনি। আশ্রিতাদের অত কথা মানায় না। চোখের অশ্রু লুকিয়ে পাথর চেপে নিজের দায়িত্ব পালনে তৎপর হয় চিত্রা। দিন পেরিয়ে রাত নামে। ইতস্তত করে ঘরে আসে চিত্রা। কি করবে বুঝে উঠতে না পেরে আর চোখে তাকায় নওয়াফের দিকে। ব্যাপারটা বুঝে নওয়াফ বলে, বেরিয়ে আসো, বাম পাশটা তোমার জন্য রেখেছে। কথাটা শুনে বিশেষ কোনো অনুভূতি হয় না চিত্রার। সারাটা দিন অভিনয় করে ভীষণ ক্লান্ত ও। মন শরীর দুটোই বিশ্রাম চায়। এমনিতেই মস্তিষ্ক কাজ করে না ইদানিং। কেমন যেন হয়ে যাচ্ছে চিত্রা। নিজেকে ঠিকঠাক বুঝে উঠতে পারে না ও। চিত্রা এগিয়ে এসে পাশ ফিরে শুতেই ক্লান্তিটা জেঁকে ধরে ওকে। মস্তিষ্কের কোথাও উকি দেয় ছোট্ট মায়ামাখানো একটা পবিত্র মুখ। বুক মুচড়ে ওঠে চিত্রার। একই বিছানায় পাশাপাশি শোয়া নওয়াফ, শুধু নাফিমটা নেই। ছেলেটার ভীষণ শখ ছিল মা বাবার মাঝে ঘুমানোর। ছোটবেলায় পায়নি কি না, তাই বড়বেলায় চেয়েছিল, কিন্তু শখ পূরণের আগেই ওদের শোকাচ্ছন্ন করে অজানায় হারিয়ে গেল। চিত্রার চোখ টইটুম্বুর হয়ে ওঠে পানিতে। শব্দ করে কাঁদতে পারে না, কারণ মানুষটা পাশেই শোয়া। ও ভেঙে পড়লে নওয়াফও কষ্ট পাবে নাফিমের কথা ভেবে। তার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে পিছন থেকে একটা হাত আলতো করে ওকে পাশ ফেরায়। এরপর আগলে নেয় নিজের শক্তপোক্ত বুকে। তার মাথাটা বুকে চেপে রেখে আলতো করে চুলে হাত বুলাতে থাকে। এই আশ্রয়টা ভীষণ দরকার ছিল তার। ছোট্ট হৃদয়ে আকাশসম যন্ত্রণা জমেছে। কোনো রকম ভনিতা না করে শব্দ করে কেঁদে ওঠে চিত্রা। শক্ত করে জড়িয়ে ধরে মানুষটাকে। নওয়াফ তাকে থামায় না, সান্ত্বনাও দেয় না। না তো করে কোনো প্রশ্ন, শুধু আগলে রাখে। মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চায়। কাঁদতে কাঁদতে একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে চিত্রা। সকালে উঠেও নিজেকে আবিষ্কার করে ওই একই জায়গায়। এরপর এরপর এটা হয়ে ওঠে রোজকার ঘটনা। সারা দুনিয়ার সাথে লড়াই করে এসে দুজন দুজনের কাছে স্বস্তি খুঁজে নেয়। নওয়াফের ব্যাপারে জানে না চিত্রা, তবে ওই লোকের ওইটুকু স্পর্শ মেডিসিনের মতো কাজ করে চিত্রার জন্য। রাতটুকু ভীষণ আরামে কাটে চিত্রার। ওই বুকটাকে ভীষণ নিরাপদ মনে হয়। ওখানে মাথা রাখলে সব চিন্তারা হাওয়ায় মিলিয়ে যায়। তাই তো রাতের ঘুমটা ভীষণ গাঢ় হয় তার। অবশ্য মাঝে মধ্যে নানান চিন্তা উকি দিয়ে যায়। বিভিন্ন প্রশ্নে জর্জরিত করতে মন চায় লোকটাকে, তবে আশ্রয় হারানোর ভয়ে সাহসে কুলিয়ে ওঠে না। অদ্ভুত প্রহেলিকায় আটকে আছে প্রহর। কে জানে অন্তিমে গিয়ে কি হবে। তবে এই বুকে আজন্ম থেকে যাওয়ার লোভে সব কিছু বিসর্জন দিতে রাজি চিত্রা। অথচ বেচারি জানল না এই উন্মাদনা কোথায় গিয়ে দাঁড় করাবে ওকে। জানলে বোধহয় কখনোই অমন নিষ্ঠুর পুরুষকে হৃদয়ে ঠাঁই দিত না। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রকৃতি পছন্দ করে না শূন্য স্থান। তাই তো কারো অবর্তমানে থেমে থাকে না জীবন। নাফিমের 40-এ সম্পন্ন হলো আজ। পুরো শিকদার ভিলায় আবছা শোক বিদ্যমান। তবে দোয়ার চাইতে সমালোচনা হয়েছে বেশি। টপিক ছিল নওয়াফ চিত্রার সংসার এবং তাদের বর্তমান ও ভবিষ্যৎ। চিত্রা কোনো ধরনের রিয়াক্ট করে না। চটজলদি কাজ করতে থাকে। তিলাওয়াত শেষে জোহরের সালাত আদায় করতে গেছে ছেলেরা। নাফিমের কবর জিয়ারত করে ফিরবে। খুব বেশি সময় নেই হাতে। ওদের কিছু বলেও বা কী লাভ? অমনুষ্যরা কি আর বুঝবে মনুষ্যত্বের সংজ্ঞা? এসব বলে কয়ে নিজেকে বোঝাতে থাকে চিত্রা। কান্না চেপে রান্নায় মনোনিবেশ করে। মনে মনে ভাবতে থাকে, নাও ফেলে তাকে খেতে বসাতে হবে। সকাল থেকে কিছুই মুখে দেয়নি লোকটা। এমনকি পুরোটা রাত জাগনা ছিল। মুখটা শুকিয়ে আমসি হয়েছিল, কিন্তু সাহস করে কিছু বলতে পারেনি চিত্রা। ইদানিং মন মেজাজ ভালো থাকে না নওয়াফের। কখন কি বলে বসে কে জানে। তার মেজাজ বুঝে চলার চেষ্টা করে চিত্রা। অপরাহ্নের প্রথম প্রহর। বাড়ির মহিলাদের খাওয়া শেষ হতেই ছেলেরা বাসায় ঢোকে। রান্না করে ঘাপটি মেরে নিজের ঘরে বসেছিল চিত্রা। বারান্দায় দাঁড়িয়ে আনমনে চেয়েছিল পথের দিকে। হুট করে কাঙ্ক্ষিত মানুষটাকে ড্রাইভওয়ের লেন ধরে ক্লান্ত পায়ে হেঁটে আসতে দেখে থমকে যায় তার দৃষ্টি। ছেলের কবর জিয়ারত করে আসা নওয়াফকে বেশ ভঙ্গুর দেখাচ্ছে। নিশ্চয়ই ঘরে ফিরে ধপাস করে শুয়ে পড়বে। কিন্তু এখন অল্প কিছু হলেও খাওয়া দরকার লোকটার। ভেবেই রান্নাঘরের দিকে ছুটে যায় চিত্রা। খাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন নওয়াফ। অয়েলি ফুড খুব একটা খায় না সে।
আজ তো সকাল থেকেই না খাওয়া, বিধায় তার জন্য আলাদা করে সবজি আর সাদা ভাত রেঁধেছে চিত্রা। দুটো ডিমও ভেজেছে অল্প পেঁয়াজ দিয়ে। যদি মাংস খেতে অনীহা বোধ করে সেই ভাবনা থেকে প্লেটটা সাজিয়ে ডাইনিংয়ের দিকে পা বাড়াতেই কিছু কথা কানে আসে চিত্রার। নাফিমটা অকালে মরেই তোর ছোট বউয়ের সুবিধা হয়েছে। পরের বোঝা টানতে হইব না তাকে। ভবিষ্যতে জমি লইয়া মন কষাকষি হওয়ার সুযোগ নাই। এই খুশিতেই সকাল থেকে লম্পঝম্প করছে তোর বউ। চোখে এক ফোঁটা পানি নাই বাপ। তোর মায়ের কাছে দুদণ্ড না থেকে ঘরের দৌড় আটকে বসে আছে। এ কোন অলক্ষণে মেয়ে আনলি? সদ্য ঘরে ফেরা নওয়াবকে জড়িয়ে ধরে বিলাপের সুরে এসব বলে যাচ্ছেন তার মেজ চাচি। সাথে ন্যাকা কান্নার সুর তো আছেই। সোফার এক কোণে বসে থাকা নাজনীন বেগমের মুখটাও দুঃখী দুঃখী। উপস্থিত অনেকেই থম মেরে তাকিয়ে আছে এদিকে। এতক্ষণ সহ্য করলে এবার আর পারল না চিত্রা। ধীর পায়ে এগিয়ে এসে নওয়াফের প্লেটটা সেন্টার টেবিলে রেখে আটকে আসা গলায় বলল, আমি আসলেই অলক্ষণে, নয়তো এই ভেঙে পড়া সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করি। স্বামীর অনাদর, শাশুড়ির অপমান সহ্য করে পড়ে থাকি। একদম ঠিক বলেছেন আপনি। নাফিমকে একটুও ভালোবাসিনি আমি, তাই তো ওকে মমতার স্বাদ দিয়েছিলাম। সত্যিই আমি খুনি, নয়তো এইসব দেখে গোটা দিন বেহুশ হয়ে থাকার নাটক করতাম। আপনার ছেলেকে বলুন দেরি না করে আমায় জেলে দিতে। সরাসরি ফাঁসি দিলে আরও ভালো হয়। পৃথিবীরও মুক্তি পাওয়া উচিত চিত্রা নামক বোঝা হতে। নওয়াফের চোখে চোখ রেখে প্রত্যেকটা কথা বলে চিত্রা। কত সহ্য করা যায় আর? সেও তো রক্তে মাংসে গড়া মানুষ। এই চিত্রাকে চিনতে কষ্ট হয় নওয়াফের। অনিমেষ নেত্রে চেয়ে দেখে তার শ্যামবর্ণের মুখটা লাল হয়ে এসেছে অপমানের তোপে। ঘন পাপড়িগুলোতে লেপ্টে আছে নোনা জল। চক্ষুদয়ে ছেয়ে গেছে বিষাদের লালিমা। চিত্রা আর এক মুহূর্ত দাঁড়ায় না, ছুটে যায় ঘরের দিকে। নাফ চোখ বুজে লম্বা একটা শ্বাস টানে। বাড়ি ভর্তি মানুষ, আপাতত মেজাজ গরম করতে চায় না সে, কিন্তু কিছু কথা তো না বললে নয়। মেজ চাচিকে বুক থেকে সরিয়ে কাট কাট গলায় সোজা সাপটা বলে নাফ। মৃত্যু অনিবার্য। আমার ছেলের আয়ু ছিল না বিধায় বাঁচেনি। এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউই দোষী নয়। তোমরা হয়তো কাতা ছড়ে ছড়ে বন্ধ করো। আমার স্ত্রী মানে আমার সম্মান, সুতরাং তাকে নিয়ে কোনোরূপ আলাপচারিতার আগে স্মরণ করে নিও সেটার ফলাফল কী হতে পারে। বয়সে কিংবা বুদ্ধিতে আমরা কেউই ছোট নয়। আশা করছি আচরণবিধি তেমনই থাকবে। উপস্থিত সকলেই চুপসে যায়। নাজনীন বেগমের রুহ কেঁপে ওঠে ছেলের রক্তাক্ত দৃষ্টি দেখে। শোকাভিভূত ছেলেটার মাথায় যে সর্বনাশা খুন চেপেছে সেটা আর কেউ না বুঝলেও তার চোখ এড়ায়নি। হাজার হোক মা বলে কথা। তিনি আগ বাড়িয়ে কিছু বললেন না। উল্টো মেয়েদের তাড়া দিতে লাগলেন খাবার পরিবেশনের জন্য। দৌড়ে এসে জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়েছে চিত্রা। খোলা বারান্দায় মৃদুমন্দ বাতাসের তোড়ে উড়িয়ে দিতে চাইছে সমস্ত মন খারাপই। আজ বিষণ্ণতারা বাঁধন ছাড়া, কথার তীরে ক্ষত বিক্ষত হৃদয়। তাই তো হেসকি তুলে কাঁদতে ব্যস্ত রমণী। এমন সময় চিত্রার পেছনে এসে দাঁড়ালো নওয়াফ। ওর গুমড়ে ওঠা চাপা কান্নার স্বর রুখে দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করল না সে। না তো বিচলিত হলো চিত্রার শ্বাসটান দেখে। তার উপস্থিতি টের পেয়ে মেয়েটা যখন পিছু ফিরে তাকালো, তখন তার রক্তব চোখ জোড়ায় দৃষ্টি স্থির রেখে ভীষণ ঠান্ডা গলায় নাওয়াফ বলে উঠল, তুমি পাপী, তুমিই নিষ্পাপ। বিচারের মালিকের স্বয়ং ওই খোদা। দুনিয়াবি কাউকে দায়িত্ব দেয়নি সৃষ্টিকর্তা। সুতরাং কারো জাজমেন্টে কষ্ট পাওয়া এক ধরনের বোকামি। আর কথাটা বলে সামান্য থামল নওয়াফ। চিত্রা তখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফোপাচ্ছে অল্প স্বল্প। তার ডাগর আখি জোড়ায় আটকে আছে অশ্রুকণা। নওয়াফ আজ কেন যেন কঠিন হয়ে রইল না। গাম্ভীর্যের সীমা অতিক্রম করে ছুঁয়ে দিল চিত্রার গাল। গড়িয়ে পড়া অশ্রু মুছে দিয়ে গা হিম করা কণ্ঠে বলল, যে তোমার জানাজ উপস্থিত পর্যন্ত হবে না তার কথায় কিছু যে আসা উচিত না তোমার। চিত্রা ফ্যাল করে চেয়ে থেকে শুধায়, আর যারা উপস্থিত হবে তাদের বেলায়? নওয়াফ তাচ্ছিল্যের গলায় জবাব দেয়, দুনিয়াটা স্বার্থপর, বুঝলে? সবাই আপন নয়। বেশিরভাগ মানুষ সম্মানের মান রাখতে শেষ বিদায়ে হাজির হয়। খোঁজ নিয়ে দেখো, যাকে ঘিরে এত আয়োজন, কোনো না কোনোভাবে তার মৃত্যুর আয়োজক ওই উপস্থিত মানুষগুলোই। চিত্রা খুব করে টের পায় নওয়াফের বলা কথাগুলোর সত্যতা, কিন্তু আকস্মিক তার মস্তিষ্কে খেলে যায় ভিন্ন প্রশ্ন। সে বড্ড আগ্রহ নিয়ে শুধায়, তাহলে আমার আপন কে? নওয়াফ স্মিত হেসে জবাব দেয়,
তোমার মৃত্যুর সংবাদ শোনার পর যার আত্মিক মৃত্যু অবধারিত সেই কেবল তোমার আপন। কথাটা বাস্তব, তবে এই স্বার্থের দুনিয়ায় এমন মানুষ থোড়াই না আছে। চিত্রার দুঃখ হলো ভীষণ। কি এক কপাল দিয়ে পাঠালো খোদা! গোটা একটা জীবন স্রেফ অনাদরই পেল। বিরাস বদনে দাঁড়িয়ে এসবই ভাবতে লাগলো চিত্রা। একজোড়া ক্লান্ত চোখ অনিমেষ নেত্রে দেখে গেল তাকে, যেখানে শোকের পাশাপাশি সামান্য অজানা অনুভূতিও উকি দিচ্ছে। অথচ কেবল নিয়তি জানে ভবিতব্য ভয়ঙ্কর। ওই দৃষ্টি জোড়ায় লুকিয়ে আছে চিত্রা ধ্বংস, যা অচিরেই গ্রাস করবে তাকে।